হ্যালো সবাইকে, আমি রুশমিলা চলে আসলাম আরেকটা নতুন ড্রামার গল্প নিয়ে। আমাদের আজকের গল্পের হিরো লিনহান। সে 3 বছর ধরে একটা অফিসে সুন্দরী বসের সেক্রেটারি হিসেবে কাজ করার পর সিদ্ধান্ত নেয় সে এই চাকরি ছেড়ে দেবে। কিন্তু তার বস মেইলি কিছুতেই মানতে পারছে না তার এই সিদ্ধান্ত। সে লিনহানের উপর এতটাই নির্ভর করে ফেলেছে যে এখন সেক্রেটারি ছাড়া যেন সে অচল। কিন্তু কি এমন হলো যে সেক্রেটারি রিজাইন করতে চায়, আর শেষ পর্যন্ত কি হবে সেটা জানতে তো গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে। তো চলো তাহলে গল্পটা বলি। ড্রামার শুরুতেই এক ড্যাশিং হ্যান্ডসাম স্মার্ট ছেলে স্যুট কোট পরে পার্টি রুমে ঢোকে। মেয়েরা তো তাকে দেখে একেবারে ফিদা হয়ে যায়। একজন জিজ্ঞেস করে, এই হ্যান্ডসাম ছেলেটা কে? তখন একজন বলে, ওর নাম লিনহান, ফরেন ট্রেড এক্সিকিউটিভ অফিসার। সে আলাদা আলাদা 5টা ভাষা জানে। 6 ফুটের ওপরে তার হাইট, শরীরে চর্বি কম, মাসেল আছে খুব সুন্দর। শুধু তাই নয়, খেলাধুলা, পিয়ানোতে বিদেশি পুরস্কার আছে তার ঝুলিতে। এখন প্রশ্ন আসে, সে কার ছেলে? সে আসলে কিন কোম্পানির সিইও কিন মেইলির পার্সোনাল সেক্রেটারি। ছেলেটা একজন সেক্রেটারি? এই কথা শুনে তো সবাই অবাক। তো এরপর আমরা কিন মেইলিকে দেখি, যে একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিল, কিন্তু ক্লায়েন্ট কোরিয়ান ভাষায় কথা বলছিল, যা মেইলির বুঝতে কিছুটা কষ্ট হয়ে যাচ্ছিল। তখন সেক্রেটারি লিনহান আসে আর সহজে সেটার সমাধান করে দেয়। এরপর কিন মেইলি জিজ্ঞেস করে, লিনহান, তুমি কবে কোরিয়ান শিখলে? লিনহান জানায়, খুব রিসেন্টলি শিখেছি। কিনমে ইমপ্রেস হয়, কারণ দিন দিন অনেক ইমপ্রুভ হচ্ছে তার সেক্রেটারি। অন্য মেয়েরা বলা বলি করে, শুধু কি সেক্রেটারি, নাকি আরো কোনো সম্পর্ক আছে? কেউ কারোর সেক্রেটারির সাথে এত ক্লোজ কিভাবে হয়? তখন একজন বলে, লিন অনেক ট্যালেন্টেড একজন ছেলে। অনেক কোম্পানি তাকে অফার করেছে, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে। তখন অপরজন বলে, আমি তো ভাবলাম ডেটিং অফার করে দিব, তা মনে হয় আর হবে না। প্রথমজন তখন বলে, সম্ভবই না, কারণ তাকে মিস কিন একদম ঘিরে রেখেছে। এবার পরের দিনের অফিসে আসার দৃশ্য দেখানো হয়। গাড়ি থেকে নেমে অফিসে ঢোকার আগে কিনমেই নিজেকে একবার গ্লাসে দেখে নেয়। লিনকেও জিজ্ঞেস করে, তাকে কেমন লাগছে? লিন বলে, আউটস্ট্যান্ডিং লাগছে। এরপর লিফট পর্যন্ত যেতে যেতে তারা কাজের কথা বলে নেয়। লিফটে তারা ওঠার পর আরো অনেকে ওঠে, যারা কিনমের অফিসেই চাকরি করে। এর মধ্যে মিস্টার জ্যাং নামের একজন কর্মচারী সুযোগ বুঝে তার পাশের মেয়ের স্কার্টের নিচ থেকে ছবি তুলছিল। সেটা আবার কিনমেই দেখে। লিফট থেকে বের হওয়ার সময় তাই কিনমেই পা এগিয়ে দিয়ে মিস্টার জ্যাংকে ফেলেই দেয়, আর তার মোবাইল পায়ের হিল দিয়ে পাড়া দিয়ে ভেঙে দেয়। মিস্টার জ্যাং ভাবে অন্য কেউ, কিন্তু কিনমেইকে দেখে সে চুপ হয়ে যায়। কিনমেই লিনকে বলে বাকিটা সামলে নিতে। লিন বলে, মিস্টার জ্যাং, আপনার নতুন মোবাইল বিকেলের মধ্যেই পেয়ে যাবেন। পুরনো মোবাইলের ডেটা রিকভারের ব্যবস্থাও হয়ে যাবে। মিস্টার জ্যাং ভাবে ম্যাডাম কতই না দয়ালু। এরপর লিন ফোন করে লিফটের সিসিটিভি ফুটেজ পাঠাতে বলে। রুমে এসে সে কফি বানাতে দেয়। 30 সেকেন্ড টাইম। এর মধ্যেই সে সিসিটিভি ফুটেজ মেইল পেয়ে যায়। সেটা চেক করে সে পুলিশের কাছে কল দেয় আর বিস্তারিত বলে। আবার মিস্টার জ্যাংকে বরখাস্ত করার সব ব্যবস্থাও করে ফেলে। তারপর কফি আর ফাইল নিয়ে মিটিং রুমে যায়। সেখানে মিস কিন টপিক আলোচনা করে আর প্রেজেন্টেশনের দায়িত্ব দেয় লিনকে। লিন যখন প্রেজেন্টেশন দিচ্ছিল, তখন কিনমেই কল্পনা করে লিন যখন চাকরিতে জয়েন করতে এসেছিল তখনকার কথা। আমরা দেখি লিন অনেক ইমপ্রেসিভ সিভি নিয়ে জয়েন করে, আর কিনমেয়ের তাকে পছন্দ হয়। সে সব বুঝিয়ে দিয়ে তাকে সেক্রেটারি পদে নিয়োগ দেয়। লিন 1 বছরের বেতন অ্যাডভান্স নিয়েছিল।
এরপর সিন আবারও বর্তমানে আসে আর প্রেজেন্টেশন শেষ হয়। কিনমেই আসলে অনেক খুশি এমন একজন সেক্রেটারি পেয়ে। এরপর তারা পার্টিতে ডান্স করছিল। তখন কিনমেই বলে, তুমি আজ অনেক ভালো পারফর্ম করেছো। লিন বলে, আপনার কাছ থেকেই সব শিখা। আপনি যেভাবে শিখিয়েছেন সেভাবেই আমি কাজ করি। কিনমেই বলে, দিন দিন আমি তোমার উপর অনেক নির্ভর করে ফেলছি। মনে হয় তোমার থেকে বেস্ট কাউকে আমি আমার সেক্রেটারি হিসেবে কখনোই পাবো না। 3 বছরে তুমি অনেক ভরসার জায়গা নিয়ে ফেলেছো। এবার লিন বলে, আপনাকে নতুন সেক্রেটারি খুঁজতে হবে ম্যাডাম। কিনমেই শকড হয়ে লিনের পায়ে পাড়া দিয়ে ফেলে। জিজ্ঞেস করে, সে এমনটা কেন বলল? রাতে তো কিনমেই ঘুমোতেই পারে না, সে এপাশ ওপাশ করে। কেন লিন এই কথা বলল? এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে গাড়িতে বসে কিনমেই জিজ্ঞেস করে লিন কি তার সাথে মজা করছে কিনা। লিন বলে, আমি আসলেই সরি, সত্যিই রিজাইন করতে চাই। কিনমেই কারণ জিজ্ঞেস করে। লিন তখন পার্সোনাল কারণ বলে এড়িয়ে যায়। এমনকি সে কিনমেইকে বলে তাকে নতুন সেক্রেটারি খুঁজতে সাহায্য করবে। কিনমেই তার ব্যক্তিগত কারণ সম্পর্কে জিজ্ঞেস করে। লিন জানায় তার গার্লফ্রেন্ড দেশে আসবে আর তারা বিয়ে করে ফ্যামিলিতে মন দেবে। তো এবার পরের দিন লিনকে আমরা এয়ারপোর্টে দেখি। তার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে থাকে সে, কিন্তু গার্লফ্রেন্ড আসে না। রাত হয়ে যায়। এদিকে কিনমেই অস্থির হয়ে বেরিয়ে পড়ে রাস্তায় গাড়ি নিয়ে। লিন কেন রিজাইন করবে এই কথা নিয়ে তার বোনের সাথে ফোনে তর্ক করে। তার বোন বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। এদিকে কিনমেই গাড়ি নিয়ে লিনের বাসার এরিয়াতে চলে আসে। এখানে দেখা যায় লিন পায়চারি করছে। এখনো তার গার্লফ্রেন্ড আসেনি। কিনমেই ভালো করে ফলো করতে শুরু করে, আর তখনই তার গার্লফ্রেন্ড চলে আসে। লিন জিজ্ঞেস করে, এত দেরি কেন আর লাগেজ কোথায়? কিন্তু তার গার্লফ্রেন্ড বলে আজ সে ব্রেকআপ করতে এসেছে, সে এখন এঙ্গেজড। লিন এসবের মানে বুঝতে পারে না। তখন তার গার্লফ্রেন্ড বলে, আমার ডায়মন্ডের রিং, লাক্সারি গাড়ি বাড়ি চাই, কিন্তু তুমি সামান্য সেক্রেটারি হয়ে এসব পারবে না, তাই আমাদের ব্রেকআপ করাই ভালো। লিন তো বলে, এতদিন যে তোমার খরচ দিলাম। তখন তার গার্লফ্রেন্ড বলে, এটা আমি ফেরত দিয়ে দেব। লিন বলে, দরকার নেই, আর আমি আর ফেরত নেব না। কিনমেই দুজনের কথা শুনছিল, আর এই মেয়ের কথা শুনে সে নিজেই অবাক হয়ে বলে, সেক্রেটারিতে সমস্যা কোথায়? আর লিন কি কম ট্যালেন্টেড নাকি? যাই হোক, ওই মেয়ে লিনের যোগ্য না। কিনমেই ধরে নেয় লিনের পর আর চাকরি ছাড়বে না, আর এটা ভেবে সে খুশি হয়ে বাড়ি চলে যায়। এদিকে লিন বাড়ি এসে তাদের কাপল ছবিগুলো দেখে আর অতীতের কথা মনে করে। কিভাবে লিন বাবা মায়ের অমতে গিয়ে গার্লফ্রেন্ডকে বেছে নেয়। লিনও পরিবারের বড় ছেলে, কিন্তু বাবা মেনে নেয়নি বলে সে ঘর ছেড়ে সেক্রেটারির জব নেয়, আর একটু একটু করে গড়ে তোলে তার ফ্ল্যাট। গার্লফ্রেন্ডকে টিউশন ফি দিয়ে বিদেশে পড়তেও পাঠায়। যাওয়ার আগে তার গার্লফ্রেন্ড এয়ারপোর্টে লিনকে জড়িয়ে ধরে প্রমিস করে সে দ্রুতই ফিরে আসবে। লিনও তখন প্রমিস করেছিল ফিরে আসলে চাকরি ছেড়ে তারা বিয়ে করবে। এই সবই এখন স্মৃতি, আর তাই লিনের ছবিগুলো ডাস্টবিনে ফেলে দেয়। লিনের পর তার বন্ধু জিনকে কল করে আর তাকে নিয়ে যেতে বলে। জিন বডিগার্ড নিয়ে গাড়ি করে এসে লিনকে নিয়ে যায়। গাড়িতে বসে সে লিনকে সাজেশন দেয় ওই মেয়েকে ভুলে যাওয়ার জন্য। 3টা বছর সে নষ্ট করেছে, আর না, এখন লিনের কোম্পানির হাল ধরা উচিত, না হলে চেয়ারম্যান তো জিনকে সব প্রেশার দিচ্ছে। লিন বলে, এখনো কিনমেই নতুন সেক্রেটারি পায়নি, তাই এখনই জব ছাড়া যাবে না। জিন বলে, তুমি তো কিনমেইকে নিয়ে বেশ ওয়ারিড হয়ে গেছো। এরপর জিন লিনকে তার এক্স গার্লফ্রেন্ডের প্রেমিকের ডিটেলস দেয়। লিন বলে, এইসব নিয়ে আর ঘাটাঘাটি করতে হবে না। জিন বুঝতে পারে এখন আর অতীতের কাদা ঘেটে লাভ নেই। পরদিন কিনমেই তো সুন্দর করে সেজে বারবার আয়না দেখছিল, কিন্তু শেষ রক্ষা হয় না। লিন তার রিজাইন লেটার জমা দেয়। কিনমেই অবাক, কাল ব্রেকআপ হলো, তাও সে রিজাইন করবে? যাই হোক, সে লিনকে বসিয়ে তার চাকরিতে আরো অফার দেবে।
বেতন বাড়িয়ে দেবে, এসব বলে। একদম কাছে গিয়ে বসে লিনের, আর লিন তো সরে বসতে থাকে। লিন বলে, আমি সামান্য সেক্রেটারি, আমাকে এত কেয়ার করলে লোকে কি বলবে। কিনমেই তাকে অন্য পোস্টের জব নিতে বলে, কারণ সে অনেক ট্যালেন্টেড একজন মানুষ। তবে লিন এখানে বলে, আপনার সেক্রেটারির জন্য যারা অ্যাপ্লাই করেছে তাদের ইন্টারভিউ নিতে হবে, তারা এসে গেছে। কিনমেই তো আরো অবাক হয় এটা ভেবে যে লিন এত দ্রুত কাজ ছেড়ে ফেলেছে। এবার এক এক করে ইন্টারভিউ নেওয়া শুরু হয়। সবাই বড় বড় ভার্সিটির, বড় বড় ডিগ্রি নেওয়া, কিন্তু বাস্তব জ্ঞান নেই বললেই চলে। কিনমেই তাদের একটা প্রশ্ন করেই কাট করে ফেলে। প্রথম 3 জনকে ইন্টারভিউ নিয়েই সে বুঝে যায় তার যোগ্য কেউ ইন্টারভিউ দিতে আসেনি। এরপর সে উঠে চলেই যাচ্ছিল, প্রায় পা ফসকে পড়ে যাচ্ছিল, কিন্তু লিন তাকে ধরে ফেলে। এরপর তো দুজনের চোখে চোখ আটকে যায়। একদম রোমান্টিক একটা মুহূর্ত তৈরি হয়। দুজনে যেন হারিয়ে গেছে, কিন্তু হুট করে বাস্তবে ফিরে আসে। লিন কিনমেইকে চেয়ারে বসিয়ে বরফ আনতে যায়। লিন ফিরে এসে নিজের হাতে বরফ দেয় আর বলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আর গাড়িও ডেকেছে। কিনমেই তেমন কিছু বলে না। লিন জিজ্ঞেস করে, আপনি কি আসলে চান না আমি চাকরি ছেড়ে দেই? কিনমেই সরাসরি বলে না, কিন্তু ঠিকই বুঝিয়ে দেয় যে লিনকেই তার দরকার। দুজনের মধ্যে হালকা তর্ক হয়। তখন কিনমেই একাই ব্যথা পায়ে খুঁড়িয়ে এগোতে থাকে। লিন বলে, আপনি বিষয়টা জটিল করে ফেলছেন। কিনমেই বলে, কি এমন হলো যে জবটা ছেড়িয়ে দিতে হবে? আমি এটাই বুঝলাম না। এরপর তারা লিফটের কাছে আসে, আর তখন একটা ডেলিভারি গার্ল এসে অন্য কর্মচারীদের খাবার দেয়। কিনমেই তাকে ডেকেই বলে, তুমি কাল থেকে আমার সেক্রেটারি। অন্যরা বলে, সে তো ইন্টারভিউ দেয়নি আর মেয়ে মানুষ। কিনমেই বলে, আমার ভালো লেগেছে তাই রেখে দেব। লিন তাকে ট্রেনিং দিয়ে সব বুঝিয়ে দেবে। এই মেয়েটার নাম ছিল শাওসু। হুট করে এখানে ফেসে গেল সে, যেন বিপদে পড়ে গেল। এরপর নিচে নেমে লিন তাকে গাড়িতে তুলে দেয় হসপিটালে যাওয়ার জন্য। তখন কিনমেই বলে, আজ সন্ধ্যায় আমার বাড়িতে ডিনারের আয়োজন করা হয়েছে, আমার সাথে তুমি যাবে। সেদিন ডিনার করতে করতে কথায় কথায় কিনমেয়ের বাবার কাজের কথা তোলে। লিন বলে, কোম্পানি ভালোভাবে এগিয়ে যাচ্ছে, মিস কিন ভালো কাজ করছেন। তার বাবা বলে, লিন আছে বলেই আমি এত ভরসা পাই। কিনমেই এবার বাইরে চলে যায়। লিন সাথে যেতে চায়, কিন্তু কিনমেয়ের মা বলে সে যাচ্ছে। এবার তো কিনমেয়ের বাবা লিনের বয়স সম্পর্কে ধারণা নেয়, লিনকে তার কেমন লাগে সেটাও জেনে নেয়, আর ইনডাইরেক্টলি কিনমেইকে বিয়ে করলে তার কি কি লাভ হবে এটাও বলতে থাকে। মানে লিনকে জামাই হিসেবে তার পছন্দ। এখন সেদিকে টানার চেষ্টা করছে আর কি। কিনমেইয়ের মাও বাইরে গিয়ে কিনমেইকে ভালোবাসা ও প্রেম নিয়ে প্রশ্ন করে। বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করবে না নাকি? সে তো ব্লাইন্ডেড পছন্দ করে না। তবে লিন ছেলেটা অনেক ভালো, তাকে তো মনে হয় পছন্দ করার কথা। কিন্তু কিনমেই এ কথা এড়িয়ে যায়। দুজনে অন্য বিষয় নিয়ে গল্প করতে থাকে। এরপর বাড়ি ফেরার সময় দুজনকে গাড়িতে উঠিয়ে দিয়ে বাবা মা চিন্তা করে এরা কাপল হলে মন্দ হয় না, কিনমেইয়ের জন্য ছেলেটা উপযুক্ত। এদিকে গাড়িতে কিনমেই জিজ্ঞেস করে, লিন বিয়ে করবে কবে? লিন বলে সে বিয়ে করবে না, একটা সমস্যা হয়ে গেছে। কিনমেই বলে, মেয়েটা ঠকিয়ে চলে গেছে বুঝি? লিন বলে তার ব্যক্তিগত জীবনে অন্যের নাক গলানো সে পছন্দ করে না। এই কথা শুনে কিনমেই জিজ্ঞেস করে, বিয়ে না করলে চাকরি ছাড়বে কেন? আমার জীবনের নতুন চ্যাপ্টার শুরু করতে চাই। কিনমেই বলে, আমি তাহলে পুরনো হয়ে গেছি বুঝি? লিন বলে, ব্যাপারটা তেমন না ম্যাডাম। কিনমেই এবার ভনিতা না করে সরাসরি বলে দেয়, চলো আমরা বিয়ে করি। এরপর আমরা কিনমেই আর তার বোনকে এই ঘটনা সম্পর্কে কথা বলতে দেখি। তার বোন জিজ্ঞেস করে, লিন কি তাহলে রাজি হয়েছে এই প্রস্তাবে? তখন আমরা সেই দৃশ্য দেখি। গাড়ি থেকে নেমে কিনমেইকে হুইল চেয়ারে বসিয়ে বাড়ির ভেতর নিয়ে যাচ্ছিল। তখন কিনমেই আবার জিজ্ঞেস করে, আমার প্রশ্নের উত্তর দিলে না যে? লিন বলে, আমি এখনো এসব নিয়ে ভাবছি না,
আর তাছাড়া আপনার মতো পারফেক্ট মেয়ের জন্য পারফেক্ট জীবন সঙ্গী লাগবে। আমি তো এত যোগ্য না। কিনমেই এটাকে রিজেকশন মেনে নিতে চাচ্ছে না, উল্টে সে এটাকে নিজের প্রশংসা মনে করে। কিন্তু তার বোন বলে এতে কোনো সন্দেহ আছে, সে রিজেক্ট করে দিয়েছে। তো কিনমেই বলে তাহলে আমার হাজবেন্ড হতে চাইলো না কেন? তখন আমরা আবারও তাদের কথোপকথন দেখি। কিনমেয়ের পায়ে এত আঘাত পায়নি যে তার হুইল চেয়ারে চড়তে হবে। লিনের একটা এক্সট্রা কেয়ার পেতে সে অভিনয় করছিল। কিনমেই তাকে বলে আমাকে বিয়ে করলে সেক্রেটারি আর স্বামী হিসেবে আলাদা চ্যাপ্টার শুরু করতে পারবে। কিন্তু লিন বলে সে সেক্রেটারি থাকতে চায় না। তাই কিনমেই ধরে নেয় সে হাজবেন্ড হতে চায়। তার এই লজিক শুনে তার বোন হাসতে হাসতে শেষ। লিন তার কেয়ার করে কিনা জানতে সে রাত 2:30টার সময় লিনকে কল করে আর বলে আমাকে নিয়ে যাও। কিন্তু লিন বলে এত রাতে কোন মানুষের অফিসিয়াল ডিউটি হয়? কিনমেই কথা না শুনেই ফোন কেটে দেয়। বাধ্য হয়ে লিনকে বেরোতেই হয়, আর সাথে করে সে জিনকেও টেনে নিয়ে যায়। গাড়িতে যেতে যেতে লিন আর জিন তো এক দফা গালিগালাজ করে নেয় রাগ মেটাতে। এরপর যখন তারা পৌঁছে তখন লিন আর কিনমেয়ের বোন তাকে ধরে বাইরে আনে। জিন যখন হেল্প করতে যায় তখন কিনমেয়ের বোন তাকে দেখেই রেগে যায়। জিনও রেগে যায় আর বলে এই মহিলা হার্টলেস, নিষ্ঠুর, আরো অনেক কিছু বলে। আসলে কিনমেয়ের বোন ছিল জিনের এক্স ওয়াইফ। কিনমেয়ের বোনও তাকে ওরকম কতগুলো গালি দেয় আর বলে এটা আমার এক্স হাজবেন্ড। দুজনে তো মারামারি শুরু করে দেয় রাস্তার মধ্যে। লিন এবার এদিকে পাত্তা না দিয়ে কিনমেইকে গাড়িতে তুলে নিয়ে আসে। কিনমেই একটা পুতুল কোলে নিয়ে বলছে সেক্রেটারি লিন, আমাকে বিয়ে করো প্লিজ, প্লিজ বিয়ে করো। লিন এগুলো শুনে কিন্তু কিছু বলে না। ওদিকে জিন আর কিনমেইয়ের বোনের তো তুমুল ফাইট চলছিল। লিন তাদের রেখে চলে আসে। এরপর বাড়ি গিয়ে যখন কিনমেইকে বিছানায় শুইয়ে দেয় তখনও সে একই কথা বলতে থাকে। এক পর্যায়ে তো একটানে খাটের ওপর ফেলে দেয়। পরদিন সকালে অ্যালার্মের শব্দে জিনের ঘুম ভাঙে। সে হাই উঠিয়ে দেখে সে তার এক্স ওয়াইফকে নিয়ে রোমান্টিক রাত কাটিয়ে ঘুমিয়ে গেছিল। জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। জিন আস্তে আস্তে উঠে কাপড় পরে বের হয় আর এখানে টেবিলে পড়ে থাকা পোষা কচ্ছপটা সাথে নিয়ে যায়। এরপর জিন বাড়িতে আসে আর লিনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে যায়। জিজ্ঞেস করে এত সকালে কি করে এলে? লিন বলে সকাল আর কি, রাতে তো ঘুমাইনি। তখন আমরা দেখি লিন কিনমেইয়ের কথাগুলোই মনে করে, যেটা সে আগে বলেছিল যে মাতাল হয়ে গেলে কিভাবে তাকে সামলাতে হবে। আর সেই অনুযায়ী লিন এখন কাজ করে। তাও জিন তাকে সন্দেহের চোখে দেখে জিজ্ঞেস করে সত্যি কিছু করনি তো আবার? তখন আমরা দেখি কিনমেই লিনকে টেনে বুকের উপর ফেলে ঠিকই, কিন্তু লিন তাকে ছাড়িয়েই চলে আসে। তখন আবার কিনমেই বিছানা থেকে নেমে ফ্লোরে শুয়ে পড়ে। লিন আবার তাকে পাশে বসিয়ে দেয়। লিন তখন বিছানায় রক্তের ছাপ দেখে বুঝতে পারে কিনমেইয়ের পিরিয়ড হয়েছে। তখন সে বিছানার চাদর চেঞ্জ করে। লিন কিনমেইয়ের জন্য কফি বানিয়ে রেডি করে দেয়। জিন এবার বিশ্বাস করে লিন উল্টো পাল্টা কিছুই করেনি। আবারও আমরা রাতের দৃশ্যে ফিরে যাই, যেখানে লিন স্যানিটারি প্যাড খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। তখন টেবিলের উপর একটা ছবির অ্যালবাম দেখে। সেখানে কিনমেইয়ের ছোটবেলার ছবি দেখে কিছু একটা চিন্তা করতে থাকে। পরদিন সকালে উঠে কিনমেই আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার পর দেখে তার ড্রেস চেঞ্জ করা। নিজেকে ভালো করে দেখার পর তার মনে একটা চিন্তা হয়, সেক্রেটারি লিন কি তার সুযোগ নিল? এদিকে তার বোন সকালে ঘুম থেকে উঠে জিনকে পাশে দেখে না। সেটা স্বাভাবিক মনে হলেও যখন সে দেখে টেবিলে তার কচ্ছপটা নেই তখন সে কান্নাকাটি করে কিনমেইকে কল দিয়ে জানায়। এদিকে অফিসে এসে লিন সমস্ত কাজ
অফিসের বিস্তারিত দায়িত্ব শিয়াওকে বুঝিয়ে দিচ্ছিল কোন কাজ করা উচিত, কোনটা করলে মিসকিন রেগে যাবে, এসব আর কি। আর সেই সাথে তার অফিসের ডেস্কও দেখিয়ে দেয়। শিয়াও জিজ্ঞেস করে, মিসকিনকে হ্যান্ডেল করা কি খুব কঠিন? লিন বলে, সেটা তো একটু কঠিনই। তখন পাশ থেকে অন্য এমপ্লয়িরা বলে, সেক্রেটারি লিন, আপনি এই 3 বছরে কতটুকু রেস্ট টাইম পেয়েছেন বলেন তো? সব সময় ছায়ার মতো মিসকিনের সাথে সাথে থাকতে হয়েছে, আর ছুটির তো কথাই নেই, উল্টো ওভার টাইম করতে হয় সব সময়। লিন বলে, এভাবে নতুন সেক্রেটারিকে ভয় দেখানোর দরকার নেই। তখনই একজন বলে, আপনি তো আমাদের সাথে ডিনার পার্টিতেও যেতে পারেন না, কোনোদিন গেছেন বলেন তো? আজকে চলেন আমাদের সাথে। সবাই সেক্রেটারি লিনকে খুব করে ধরে। আর তখনই কিনমেই এসে বলে, এমপ্লয়িরা মিলে ডিনার পার্টি হবে নাকি? সবাই তো চুপচাপ গিয়ে নিজেদের চেয়ারে বসে পড়ে। রাতে ডিনার পার্টিতে কিনমেইও আসে। সবাই তো ভয়ে ভয়ে জড়সড়, কি বলতে কি বলে ফেলে। শিয়াও তো তার ফ্রেন্ডের সাথে মেসেজে নতুন জবের রিভিউ দিচ্ছিল আর গল্প করছিল। সেক্রেটারি লিন তাকে ইশারা করে ফোন ছড়িয়ে রাখতে বলে। এরপর একজন নীরবতা ভেঙে ড্রিঙ্কস চেয়ার করে। কিনমেই বলে, তো আপনারা এভাবে মাঝে মাঝেই পার্টি করেন, আমাকে তো ডাকেন না। সেক্রেটারি লিন কি আসে আপনাদের সাথে? লিন বলে, আমি মাঝে মাঝে আসি, যখন আপনার সাথে কাজ থাকে না, আর এটা খুব কম দিনই হয়। সব শুনে কিনমেই বলে, এটা তো তাহলে বুলিং করা হয়ে গেল। তখন একজন বলে, আমরা এমপ্লয়িরা বসকে বুলিং করেছি? শিয়াও তো মেসেজ করে তার ফ্রেন্ডকে এই হট টপিক বলে। শোনা যায় বস এমপ্লয়ীদের বুলিং করে। এখন এই প্রথম মনে হয় বস অভিযোগ আনলো যে এমপ্লয়িরা বুলিং করছে। লিন বলে, এটা তো সেরকম কিছুই না। তখন আরেক এমপ্লয়ি বলে, আসলে ম্যাডাম, এখানে পরিবেশ অতটা ভালো না, আপনি আনকমফর্ট ফিল করতে পারেন, আর আপনার তো এত ফ্রি টাইম হয় না, তাই বলাও হয়নি। আজকে এসেছেন, এজন্য এই ডিনার পার্টি আপনাকে ডেডিকেট করছি। এরপর টুকটাক সবাই ড্রিঙ্কস করতে থাকে আর প্রায় মাতাল হবার পথে। তখন একজন বলে ওঠে, চলো গেম খেলা যাক, এমপ্লয়মেন্ট গেম। একজন আরেকজনের গুণের কথা বলবে। এটা হতে পারে সৌন্দর্য, কাজের দক্ষতা বা পার্সোনালিটি। সবাই রাজি হয়, কিন্তু কিনমেই বলে, এইটা ভালো খেলা না, কারণ এখানে আমার যত গুণ আছে তার সবাই একটা করে বললেও সবাইকে আমার সম্পর্কে বলতে হবে, অন্যের সম্পর্কে বলার সুযোগ কই? এমপ্লয়িরা মানতে না চাইলেও সহমত জানায়। তো এবার কিংমেই বলে, আমরা অন্যকে ক্রিটিসাইজ করার গেম খেলতে পারি, এতে দোষ বা বিরক্তি উঠে আসবে। এটাতে সবাই রাজি হয়। প্রথমে একজন এমপ্লয়ি আরেকজনের নামে ক্রিটিসাইজ করে যে সে সব সময় ওকে ওকে বলে। আসলে সে সত্যিই মন থেকে বলে, নাকি বলতে হয় তাই বলে বোঝার উপায় নেই। তখন তো সেই এমপ্লয়ি বলে, আমি তো না বলতেই পারি না, না বলতে গেলে মনে হয় জিহ্বায় কামড় লাগে, এই বলে সে ইমোশনাল হয়ে যায়। এবার আরেক এমপ্লয়ি বলে, মিস কিনের ক্রিটিসাইজ করতে চাই। সে বলে, আপনি ম্যাডাম এমপ্লয়ীদের মানুষ মনে করেন না, নিজের ইচ্ছে মতো কাজ বোঝা দিয়ে দেন। সে আরো কিছু বলতে চায়, কিন্তু অন্যজন তার মুখ চেপে ধরে। লিন বিষয়টা সামলে নিতে কিনমেইয়ের গুণের কথা তুলে ধরে। এবার কিনমেই বলে, সে সেক্রেটারি লিন সম্পর্কে ক্রিটিসাইজ করবে। সে সেক্রেটারি লিনের কাছে তো সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার। সবাই অবাক, লিনও অবাক, কোনোদিনও ব্যাড টাচ করলো না, তারপরেও এখন সেক্সুয়ালি হ্যারাসমেন্টের কেস হয়ে গেল। শিয়াও এটাও তার বন্ধুকে জানায় যে কেউ একজন তাদের বসকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে। লোমহর্ষক ব্যাপার। লিনের তো অবস্থাটাই। তো পার্টি শেষে সবাই যখন যে যার বাসায় চলে যাচ্ছিল, তখন কিনমেই আর সেক্রেটারি একই সাথে বের হয়। কিনমেই জিজ্ঞেস করে, তুমি যা বললে সব কি সত্যি? তখন লিন বলে, হ্যাঁ, সব সত্যি। এরপর আগের রাতের ঘটনা দেখানো হয়।
যেখানে লিন একজন কেয়ারটেকারকে কল করে কিনমেয়ের ড্রেস চেঞ্জ করিয়ে নেয়। কিনমেই চাইছিল না, কিন্তু তার ব্যক্তিগত হাইজিনের ব্যাপারে লিন সচেতন ছিল বলে এই কাজ করেছে। এমনকি প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ আর কেয়ারটেকারের টাকা দেওয়ার রিসিটও আছে। লিন নিজের ভুল স্বীকার করে যে তার আরো আগেই এই কথা বলা উচিত ছিল। ভুল বোঝাবুঝির অবসান হলে কিনমেই বলে, চলো আমরা ডেটিং করি। কিন্তু লিন বলে, আমি আপনাকে পছন্দ করি না। এরপর কিনমেই হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে কেন লিন তাকে পছন্দ করে না। লিন তখন কিনমেইয়ের গুণ, যোগ্যতা, সৌন্দর্য নিয়ে বলে, আর এসবের কাছে লিন তো যোগ্যই না। আর কিনমেই হয়তো মোহের মধ্যে আছে, সত্যিকার অর্থে লিনকে পছন্দ করে না। কিনমেই জিজ্ঞেস করে, এমন কেন মনে হয়? লিন বলে, আপনি এমন কিছু কখনো করেননি যাতে আমার মনে হয় আপনি সত্যিই আমাকে পছন্দ করেন। কিনমেই আবার জিজ্ঞেস করে, সত্যিই তাহলে আমাকে পছন্দ করো না? লিন আবারও না বলে দেয়। লিন জিম করছিল, আর জিন তো তাকে মিস কিনকে নিয়ে টিজ করতে শুরু করে। সে বলে, তোমার তো অনেক কষ্ট করতে হচ্ছে মিস কিনের জন্য। লিন বলে, সারা দিন রাত 24 ঘন্টা কাজ করলে কার না অবস্থা খারাপ হয়। জিন জিজ্ঞেস করে, তো মিস কিন তোমাকে ফাইনালি চাকরি ছাড়ার অনুমতি দিয়েছে? লিন বলে, এখনো দেয়নি, তবে গত 2 দিন আমাকে কল করেনি। লিন নিজেই মনে মনে ভাবতে থাকে, 2 দিন কল করেনি, তাহলে সত্যিই কে সে মেনে নিচ্ছে? এর মধ্যে জিনের কাছে মেসেজ আসে যে লিনহানের বড় ভাই লিনহুই দেশে আসছে। এদিকে জিনের ফাঁকা বাসায় কিনমেইয়ের বোন কিনমেইকে নিয়ে আসে তার পোষা কচ্ছপ টফুকে নিয়ে যেতে। কিনমেই বলে, এরকম লুকিয়ে ঢোকা চুরি করার সমান হয়ে যাবে। তার বোন বলে, আমি এই সিকিউরিটি লক নিজেই কিনে লাগিয়েছিলাম, আশা করি লক চেঞ্জ করেনি। এরপর তারা লক খুলে ভেতরে যায়। দুজনে 2 রুমের দিকে খুঁজতে যায় টফুকে। এর মধ্যে লিন আর জিন চলে আসে, আর কিনমেই দ্রুত একটা রুমে গিয়ে লুকিয়ে যায়। লিন আর জিন ঘরে এসে কথা বলতে থাকে যে লিনের ভাই হুই ফিরে আসছে, সেটা লিনের ওপর কি প্রভাব ফেলতে পারে। হঠাৎ তারা সাউন্ড শুনতে পায়। জিন আর লিন তাদের ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে চোর ধরার জন্য রুমের দিকে যায়, আর বেরিয়ে আসে জিনের এক্স ওয়াইফ। জিন তো তাকে দেখে চেঁচামেচি শুরু করে, তুমি কেন এসেছো? চোরের মতো কেন ঢুকেছো? ডাক্তারি ছেড়ে চুরিতে নেমেছো নাকি? মেয়েটাও বলে, আমার বাড়ি আমি এসেছি। জিন বলে, তোমার বাড়ি মানে? ডিভোর্সের সময় বলে দিয়েছি এটা আমার বাড়ি। তখন তার এক্স ওয়াইফ বলে, তাহলে টফুকে কেন নিয়ে এসেছো? এরপর তো জিন তাকে বলে, ঘরে এসে বসো, তোমার সাথে একটা দফা রফা হওয়া দরকার। লিন তো এখানে কিছুক্ষণ কাবাব মে হাড্ডি হয়ে যায়। এরপর নিজের রুমের দিকে যায়। কিনমেই আবার লিনের রুমে ছিল। রুমে সে লিনের একটা ছবি দেখে, আর সেটাই দেখছিল। হঠাৎ লিনের আসার শব্দে কিনমেই দ্রুত লুকাবে কোথায় বুঝতে পারে না, তাই খাটের উপর থাকা কম্বলের নিচে লুকিয়ে পড়ে। লিন এসে তার ব্যাগ রেখে ওয়াশরুমে শাওয়ার করতে যায়। সে তো তার সব জামা কাপড় খুলে ভালো করে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। কাপড় পরার আগে সে বিছানায় কিছু নড়তে দেখে। প্রথমে সে র্যাকেট নিয়ে খোঁচা দেয়, জিনিসটা একটু নড়ে। এবার একেবারে খোঁচা দিয়ে খাট থেকে ফেলেই দেয়। তখন কম্বল সরিয়ে মিস কিন বেরিয়ে আসে, আর কিনমেইকে দেখে লিন শকড হয়ে যায়। কিনমেইও শকড, কারণ লিন পুরোই কাপড় ছাড়া ছিল। দুজনেই চিৎকার করে ওঠে। লিন একটা পুতুল দিয়ে তার লজ্জা স্থান ঢাকে। দ্রুত মিস কিনকে বেরিয়ে যেতে বলে। কিনমেই তো সরি টরি বলে দৌড়ে পালায়। লিনও লজ্জায় আর বাঁচে না। এরপর রেডি হয়ে ড্রেস পরে লিন বাইরে আসে। দুজনেই বেশ জড়সড় হয়ে বসে থাকে। যে একটা লজ্জাজনক ঘটনা ঘটলো তাতে আর কি বলবে।
দুজনেই অন্য কথা বলে কথা ঘোরায়। এই যে আজকের পরিবেশটা কত সুন্দর। জিন আর তার এক্স ওয়াইফ যথারীতি বেডরুমে তাদের সমাধান করছে। এরপর লিন আর কথা না পেয়ে সাহস করে বলে, আজকে যা হয়েছে এটা ভুলে যাবেন ম্যাডাম। মিস কিনো বলে, ভুলে যাব সব। মানে খুব একটা আনকমফোর্টেবল অবস্থায় পড়ে যায় দুজন। এদিকে আমরা লিন হুইকে দেখি, যে বাড়ি ফিরে আসায় তার মা অনেক খুশি, বাবাও খুশি, কিন্তু প্রকাশ করছে না। হুই একজন আর্টিস্ট। বাবা বলে, আমি তো ভাবিনি আমার বড় ছেলেকে আবারও দেখতে পারবো। সে তো মনে হয় ভুলেই গেছে যে তার বৃদ্ধ বাবা মা আছে। এরপর হুই আর তার মা বারান্দায় কথা বলছিলেন। মা বলেন, তুই আবার বাবার কথায় কিছু মনে করিস না। তার মুখে এক কথা আর মনে আরেক। তুই আসার 1 সপ্তাহ আগে থেকেই সে অনেক বেশি এক্সাইটেড। তার বাবা আড়ি পেতে কথা শুনছে দেখে তার মা সামনে আসতে বলে, কিন্তু তার বাবা চলে যায়। হুই এবার তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, লিন কি এখনো সেক্রেটারির জব করে নাকি? মা জানায়, ওই যে কোন মেয়ের জন্য ঘর ছেড়ে গেল, এরপর শুনলাম ব্রেকআপ হয়েছে। তখন তাদের বাবা লিনকে ফিরে আসতে বলেছে, কিন্তু এখনো লিন আসেনি। হুই বলে, হয়তো তার কারণ আছে। মা বলে, আমারই দোষ, আমি মানুষ করতে পারিনি। তবে তোরা 2 ছেলেই আমাদের সবকিছু। এরপর সিনা আবারও লিনের কাছে আসে। লিনের মা তাকে বাড়ি আসতে বলেছেন। হুই বাড়ি এসেছে। এখন পুরো পরিবারের একটা রিউনিয়ন দরকার, তাই লিন হান যেন দেরি না করে চলে আসে। লিন বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপর তো কিনমে বলে, এরা তো এখনো বেডরুমের দরজা খুললো না, কি আর করার, আমি বরং যাই। লিন বলে, আমিও বের হব ম্যাডাম, আপনাকে নামিয়ে দেব। কিনমেই রাজি হয়ে যায়। এরপর দুজনে লিফটে আসে। দুজনে দূরে দূরে দাঁড়িয়েছিল সকালের ঘটনার জন্য। লিফট চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। এবার তো লিনের প্যানিক অ্যাটাক শুরু হয়। পুরনো ট্রমা জেগে ওঠে। লিন নিজের মধ্যে কুঁকড়ে যায়। কিনমেই এদিকে সিকিউরিটি কল করে আর জানায় যে লিফটে তারা আটকা পড়েছে। এরপর যখন সে লিনকে দেখে, সে বুঝতে পারে না হঠাৎ কি হলো। কিনমেই বারবার তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। হঠাৎ লিন কিনমেইকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার সাথে থাকো। কিনমেই তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি সাথে আছি, ভয়ের কিছুই নেই, চিন্তার কিছুই নেই। এই বলে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। এরপর লিন গাড়িতে করে কিনমেইকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। লিন তার ব্যবহারের জন্য সরি বলে, হুট করে এরকম আচরণ করে ফেলেছে। লিন চলে যাওয়ার পর কিনমেই ভাবতে থাকে, সেক্রেটারি লিনের দুর্বল দিকও আছে, অথচ এতদিনেও জানতে পারেনি। পরের দৃশ্যে আমরা লিনের পরিবারকে দেখি। একসাথে লাঞ্চ করছিল। বাবা জিজ্ঞেস করে, লিন এখন ম্যানেজার জিনের বাড়িতেই আছে কিনা। লিন বলে, তার কাজ শেষ হলে সে ফিরে আসবে। বাবা মজা করে বলে, চেয়ারম্যানের ছেলে আরেক কোম্পানিতে গিয়ে সেক্রেটারির জব করে, আবার কোম্পানির ম্যানেজারের বাড়িতে থাকে। এর থেকে হাস্যকর ঘটনা আর কি হতে পারে? তখন মা বলেন, তুমি যদি আসতে না চাও ব্যাপার না, কিন্তু কোম্পানি নিজেদের ফিরে আসাই ভালো হবে। তুমি এখনো আমার কাছে বাচ্চাই আছো। বাবা বলেন, 28 বছরের ছেলে নাকি বাচ্চা? যাই হোক, 2 ছেলের, একজন আর্টিস্ট আর একজন ব্যর্থ প্রেমিক হয়ে ঘোরে। এরকম আরো কয়েক পিস আইটেম বানাতে আরো একটু রোমান্সের দরকার ছিল। এটা শুনে তাদের মা লজ্জা পেয়ে যান। লিন বলে, এত বছর কিন কোম্পানির সাথে কাজ করে আমি অনেক কিছুই শিখেছি। যদি লিন কোম্পানির আমাকে দরকার হয় তাহলে আমি ভেবে দেখতে পারি। মা বলেন, তোমরা দুজনে যদি অবাধ্য না হয়ে কোম্পানির হাল ধরতে তাহলে তোমাদের বাবা কবেই রিটায়ার করতে পারতেন। এরপর লিন বারান্দায় বসে একা একা চা খাচ্ছিল। সেখানে হুই আসে আর জিজ্ঞেস করে, অনেক দিন পর দেখা, তোমার খবর কি?
শুনলাম ব্রেকআপ হয়েছে। আর মিস কিনের সাথে কাজ কেমন চলছে? লিন বলে, তুমি কি বোরিং কথা বলা ছাড়া আর কিছু বলার জন্য খুঁজে পাও না? হুই এবার বলে, তোমার প্রেমিকাকে ফেক বড়লোক কে খুঁজে দিয়েছে জানো? এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি। লিনের এক্স ওয়েইকে একটা আর্ট এক্সিবিশনে দেখে হুই তার পিছে একজনকে লাগিয়ে দেয়, যে কিনা মিথ্যে বড়লোকের অভিনয় করে ওয়েইকে পটিয়ে ফেলে। আর এর সূত্র ধরে লিনের ব্রেকআপ হয়। সবকিছু শুনে লিন বলে, আমি এসব কেয়ার করি না। প্রতারক মানুষের জন্য কিসের ভাবনা? হুই বলে, আমার ছোট ভাই দেখি বড় হয়ে গেছে। লিন বলে, আমি 7 বছর থেকেই ম্যাচিওর হয়ে গেছি। এরপর লিন উঠে যায় আর বলে, এত কষ্ট করে আমার উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। তবে তোমার মতো নির্লজ্জ অযোগ্য লোক আমি দেখিনি। তোমার জায়গায় আমি থাকলে ভালো কাজে সময় ব্যয় করতাম, বাজে কাজে নয়। এরপর রাতের বেলায় কাজ করতে করতে কিনমেই মেসেজ করে সেক্রেটারি শিয়াওকে, কিন্তু সে রিপ্লাই দেয়নি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার সে কল করে, কিন্তু শিয়াও গেম খেলছিল, তাই কল কেটে দেয় বারবার। ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ে। কিনমেই কল করে লিনকে। এরপর বলে, শিয়াও মনে হয় বিপদে পড়েছে। আমি 1 ঘন্টা আগে মেসেজ দিয়েছি, কিন্তু কোনো উত্তর নেই। কল দিলাম, বারবার কেটে দিচ্ছে। তবে সে কি কিডন্যাপ হয়েছে? লিন তাকে শান্ত করে বলে, রাত 3:30টার সময় কোনো এমপ্লয়ি তার বসের কল ধরার মুডে থাকে না। কিনমেই বলে, তুমি তো ধরলে। লিন তখন কিনমেইকে সঙ্গ দিতে রাজি হয়। কিনমেই বলে, এতদিন যে বিয়ে, প্রেম, ডেটিং নিয়ে জোরাজুরি করেছে, এগুলো যেন লিন ভুলে যায়। এগুলো এখন তাকে আনকমফোর্টেবল ফিল করায়। লিন কিছু না বলে কল কেটে দেয়। হয়তো লিনের মন খারাপ হয়ে যায়। পরের দিন তারা একটা আর্ট এক্সিবিশনে যায়। আর একটা আর্ট নিয়ে লিন কথা বলতে থাকে। অনেক নিখুঁত সৌন্দর্য বর্ণনা করে। আর এক পর্যায়ে বলে, এটা বিখ্যাত হ্যান্ডসাম আর্টিস্ট মো ফেইয়ের আঁকা ছবি হতে পারে। লিন জিজ্ঞেস করে, এই মো ফেইটা আবার কে? তখনই সেখানে মো ফেই আসে, যে কিনা লিনহানের ভাই লিন হুই। তার আর্টিস্ট ছদ্মনাম মো ফেই। হুই এবার কিনমেইকে তার এত নিখুঁত প্রশংসা করার জন্য ধন্যবাদ দেয়। এরপর লিনকে দেখিয়ে জিজ্ঞেস করে, ইনিকে? কিনমেই বলে, আমার সেক্রেটারি লিনহান। কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? হুই বলে, আমাদের আগে দেখা হয়েছিল। এবার তো কিনমেই তার সাথে কথা বাড়াতে শুরু করে। এটা লিনের পছন্দ হয় না, কিন্তু কিনমেই পাত্তা না দিয়ে হুইয়ের সাথে কথা বলেই যায়। এমনকি হুই তাকে বলে মিস কিন তাকে মো ফেই বলে ডাকতে পারে। লিনের জেলাসি বাড়তে থাকে, কিন্তু কিনমেই এবার শুধু মো ফেইকে নিয়েই আছে। এমনকি কোম্পানির নেক্সট আর্ট প্রজেক্টের কাজ মো ফেইকে দেওয়ার জন্য লিনকে সব ঠিক করতে বলে। লিন বারবার আটকাতে যায়, কিন্তু কিনমেই কথাই শোনে না। এবার লিন এদের রেখেই বাইরে চলে যায়। কিনমেই বুঝতে পারে না লিন কেন এমন করলো। মো ফেই বলে, মনে হয় সেক্রেটারি লিন জেলাস, কারণ আপনি আমার সাথে এত ফ্রি ভাবে কথা বলছেন কিনা। কিন্তু কিনমেই বলে, লিন কখনো এমন আচরণ আগে করেনি। লিন তো এদিকে চলে গিয়েও চিন্তা করে এভাবে মেনে নিতে পারবে না। তাই সে আবার গিয়ে কিনমেইকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। মো ফেই তো এবার ভালো মজা পায় ছোট ভাইকে বিরক্ত করতে নতুন পথ পেয়েছে। যেভাবেই হোক লিনের জীবন এলোমেলো করতেই হবে, যেন এটাতেই তার আনন্দ। কিনমেইকে বাইরে আনার পর লিন কি বলবে বুঝতে পারছিল না। কিনমেই জিজ্ঞেস করে, তুমি কি জেলাস? লিন অস্বীকার করে। তাই কিনমেই জিজ্ঞেস করে, আমি মো ফেইয়ের সাথে সামান্য কথা বলছি, তাই তুমি এরকম রিয়াকশন কেন দেখাচ্ছ? লিন বলে, আমার এসব পছন্দ না। কিনমেই বলে, তোমার পছন্দ অপছন্দ নিয়ে আমার কিছু না। তখন লিন বলে, তাহলে কেন এসব প্রেম বিয়ের কথা বলে আবার এসব ভুলে যেতে বলেন? আপনার কাছে আমার ফিলিংসের কোনো মূল্য নেই? আপনি একবার সবকিছু এলোমেলো করে দেন, আর পরেই বলেন ভুলে যেতে। এজন্যই আমি আপনাকে পছন্দ করি না। কিনমেই বলে, তুমি আগেই বলেছ আমাকে পছন্দ করো না, তাহলে আমি কার সাথে কথা বললাম?
কার সাথে সম্পর্ক করলাম তাতে তোমার কি? এই বলে কিনমেই চলে যায়। পরদিন অফিসে এসে কিনমেই সেক্রেটারি শিয়াওকে কাজের অর্ডার করে, কিন্তু সে একটা কাজেও সমাধান করতে পারে না। লিন সবকিছু গুছিয়ে দেয়। এসব দেখে কিনমেই বলে, সেক্রেটারি শিয়াও এখনো কাজ আয়ত্তে আনতে পারেনি দেখছি। এভাবে হলে তো হবে না, অন্য সেক্রেটারি দেখতে হবে। শিয়াও বলে, তাহলে কি আমাকে বরখাস্ত করে দেবেন? কিনমেই বলে, তুমি কাজ শিখতে চাইলে তোমাকে সময় দেওয়া হবে, কিন্তু আমার এখন আর্জেন্ট সেক্রেটারি লাগবে। লিনকে এর জন্য ব্যবস্থা করতে বলে, আর এটাও বলে এখন ছেলে সেক্রেটারি লাগবে। এরপর লিন আরো জেলাস হয় আর বলে, আপনি আসলেই আনওয়ান্টেড একজন। কিনমেই কড়া করে বলে, এতদিন কাজ করে বুঝতে পারোনি? এরপর লিন তার কাজে চলে যায় নতুন সেক্রেটারি অ্যাপ্লাই নোটিশ দিতে। লিনের মুড এমনি খারাপ ছিল, আর তার মুড আরো খারাপ করতে তার ভাই হুই বা মোফেই এবার অফিসেই চলে আসে। কিনমেইও তাকে তার রুমে বসিয়ে দরজা বন্ধ করে দেয় লিনের সামনেই। লিন তো রাগে আর জেলাসিতে শেষ হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে এক এমপ্লয়ি এসে শিয়াওকে জিজ্ঞেস করে, এদের মধ্যে কি হচ্ছে আবার? শিয়াও বলে, বিশাল ঝামেলা চলে মনে হয়। এদিকে মোফেই তো কিনমেইকে ইমপ্রেস করতে তার প্রশংসা করতে শুরু করে। কিনমেই সেদিনের জন্য ক্ষমা চায়। মোফেই বলে, আমাদের এখনো অসমাপ্ত গল্প আছে মিস কিন। কিনমেই বুঝতে পারে না এই মোফেইয়ের উদ্দেশ্য কি। মোফেই তখন একটা কার্ড দিয়ে বলে, আমাদের আবার দেখা হবে। লিন এদিকে কিনমেইয়ের কথা মনে করে। লিন তো তাকে পছন্দ করে না বলেই দিয়েছে, তাহলে কার সাথে কথা বললো না মিশলো তাতে লিনের কি? এরপর দিন আবারও সেক্রেটারি হিসেবে লোকদের ইন্টারভিউ নেওয়া হয়। কাউকে দেখে কিনমেইয়ের পছন্দ হয় না। লিন বলে, এগুলো তার কোয়ালিটি অনুযায়ী রিকোয়ারমেন্ট দেখে ডাকা হয়েছে। তো এরপর সবাইকে যেতে বলা হয়। কিনমেই বলে, সেক্রেটারি লিনকে চায় না যে কিনমেই ভালো সেক্রেটারি পাক, লিনকেই রেখে দিক। লিন তখন আগের ইন্টারভিউয়ের কথা মনে করে, যেখানে লিন জিজ্ঞেস করেছিল মিস কিন কি তাকে যেতে দিতে চায় না। কিনমেই বলেছিল লিনের থেকে যোগ্য কাউকে পাবে না বলে সে মনে করে। এসব মনে করে লিন বলে, আপনি ভুল ভাবছেন, এখানে সর্বশেষ একজন বাকি ছিল ইন্টারভিউ দিতে। সে আসে, তাকে দেখে কিনমেইয়ের পছন্দ হয়। ছেলেটার নাম লিউই। কিন্তু লিন এবার তার খুঁত ধরতে শুরু করে। প্রথমে তো বলে ছবির সাথে চেহারার মিল নেই। লিউই বলে সে 6 মাস হলো সার্জারি করেছে, কিন্তু সিভিতে আপডেট করা হয়নি। এরপর কিনমেইয়ের রুমে এসে ইন্টারভিউ নেওয়া হয়। মিস কিন প্রশ্ন শেষ করে লিনকে প্রশ্ন জিজ্ঞেস করতে বলে। লিন তো কঠিন প্রশ্ন করে, যেগুলো কিনমেই প্রথমবারের ইন্টারভিউতে করেছিল। কিনমেই অবাক হয়, লিন কেন বেছে বেছে সেই প্রশ্নগুলোই করছে। লিনই ছিল ট্যালেন্ট, তাই সে সব প্রশ্নের উত্তর দিতে পারে। এরপর তাকে অন্য কাজ বুঝিয়ে দিতে সেক্রেটারি শিয়াওকে দায়িত্ব দেয় কিনমেই। এরপর দরজা বন্ধ করে লিনের সাথে কথা বলে। লিনকে জিজ্ঞেস করে সে কেন এমন করছে। লিনকে তার দরকার, কিন্তু এমন সেক্রেটারি হিসেবে দরকার নেই। আগে লিন যেমন ছিল সেরকম কেন নেই এখন? কেন এত পরিবর্তন? লিন তো কোনো উত্তর না দিয়ে কিনমেইকে তার কাছে টেনে নিয়ে আসে। রোমান্টিক মুহূর্ত তৈরি হয় দুজনের মধ্যে। কিস করতে যাবে এমন সময় শিয়াও চলে আসে, আর কিনমেই তো লিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিনমেই তো দরজা দিয়ে মাথা বের করে কথা বলে যে শিয়াওয়ের কি দরকার, সে তো সিডিগুলো ফেরত নিতে আসছিল। কিনমেই পরে পাঠিয়ে দেবে বলে শিয়াওকে ফেরত পাঠিয়ে দেয়, কিন্তু ফিরে এসে দেখে সোফার কোনায় আঘাত লেগে লিন তো জ্ঞান হারিয়ে ফেলেছে। কিনমেই তো অবাক তার নিজের কাজের পরিণতি দেখে। এখন কিভাবে জ্ঞান ফিরবে? মানুষ জানাজানি হলে তো লজ্জার মধ্যে পড়ে যাবে। আর মোফেইয়ের সাথে বা কিন কিভাবে ম্যানেজ করবে? মোফেইয়ের উদ্দেশ্যও এখনো পরিষ্কার না। আর ওপরে তার উপর কিনমেই যেদিন জানতে পারবে লিনহান আসলে কে, তখন কেমন রিয়্যাক্ট করবে?
এই সব রহস্য, কমেডি আর রোমান্টিক গল্প নিয়ে হাজির হব পরের ভিডিওতে। আনিয়ং।